নজরুল হক, আপনি আপনি তো আল জাজিরাতে ডাক্তার শফিকুর রহমানের সাক্ষাৎকারটি শুনেছেন। ব্যতিক্রম কি পেয়েছে, উনি নতুন কি বললেন যে একেবারে সবার মাথার মধ্যে বোধহয় যেন আকাশ ভেঙে পড়েছে? তারা কি ভিন্ন কিছু প্রত্যাশা করেছিল নাকি? ধন্যবাদ। সাক্ষাৎকারটি বিষয়ে খুব বেশি বলার কিছু নেই। আমার সাক্ষাৎকারটিকে আমার কাছে মনে হয়েছে যিনি নিয়েছেন তিনি প্রথমত হিপোক্রেসি করেছেন। সেটি হলো যে শ্রীনিবাসন জৈন ভদ্রলোককে তো আমরা আগে থেকে চিনি, তার 15 বছর 20 বছরের ডোসিয়ার আমাদের মোটামুটি জানা আছে যে উনি কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছেন, কি কি করেছেন, ভ্যালুসটা কি, কি কি মূল্যবোধ উনি ধারণ করেন, সবকিছু মোটামুটি আমরা জানি। তো আমরা সাংবাদিকতার যে কমন কতগুলো সূত্র আছে সেই সূত্র অনুযায়ী একটা জানি আমরা যে সম্পূরক প্রশ্ন বলতে একটা প্রশ্ন থাকে, অর্থাৎ আপনি যে প্রশ্নটি করলেন সেই প্রশ্নের যদি কোনো বাঁকা উত্তর পান আপনি বা সদুত্তর না পান, সেক্ষেত্রে আপনার একটি কাউন্টার প্রশ্ন করার সুযোগ থাকে এবং আপনি করেন, সাংবাদিকরা এটি করে। তো যখন শ্রীনিবাসন প্রশ্ন করলেন যে আপনারা আপনাদের ইয়েতে আপনাদের সংসদ নির্বাচনের ক্ষেত্রে, আপনাদের আসন নির্বাচনের ক্ষেত্রে আপনারা একটিও নারীকে আপনারা সিলেক্ট করেননি কেন? তখন তার উত্তরে জামাত যেটা বললো সেটা হলো যে আমরা নারী রাজনীতি করবে কিন্তু নারী প্রধানমন্ত্রী হওয়ার বা মন্ত্রী হওয়ার এরকম কোনো অধিকার নারীর নেই, সেই জন্য আমরা এটা করিনি। এটা আমাদের ইসলামে নিষেধ আছে, আমরা ইসলামের অনুশাসনটি মানি, আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী এটি চলি। এখন এখানে সম্পূরক প্রশ্নটি হতে পারত যে আপনারা নিজেদেরকে দাবি করছেন গণতান্ত্রিক দল, গণতন্ত্র এবং ইসলাম একসঙ্গে আসে না, ইসলাম কখনো গণতন্ত্রকে স্বীকার করে না, অর্থাৎ ডেমোক্রেসি যখনই আসবে তখনই সেখানে ইসলাম সেই ডেমোক্রেসিকে ভায়োলেশন করবে, বাতিল করে দেবে, ইসলাম সেই ডেমোক্রেসির উপরে ডমিনেট করবে। তো তাই যদি করে তাহলে আপনাদেরকে বলতে হবে আপনারা একটি ইসলামিস্ট দল, আপনারা ইসলামী অনুশাসন কায়েম করার জন্য রাষ্ট্র ক্ষমতায় যেতে চান। এটা হলো সম্পূরক প্রশ্ন। এই প্রশ্নটি শ্রীনিবাসন করেননি, না করে উনি সঙ্গে সঙ্গে ওভারল্যাপ করে অন্য প্রশ্নে চলে গেছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি কেন জামাতের যে মূল আদর্শ সেইটিকে আপনি হাইড করছেন? কারণটা হলো যে আপনি বুঝতে পেরেছেন যে ওই আদর্শ নিয়ে বাংলাদেশের মানুষের সামনে আমি গেলে আমাকে ভোট দেওয়া হবে না, আমাকে সাধারণ মানুষ ভোট দেবে না। আমি যদি বলি যে আমি ইসলাম কায়েম করব, ইসলামী শরিয়া কায়েম করব, ইসলামী শরিয়া কায়েম করতে গেলে আমাকে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে হবে, ৭১কে মুছে ফেলতে হবে, বাংলাদেশের যে 4টি মূল স্তম্ভ রাষ্ট্রের সেগুলোকে মুছে ফেলতে হবে, এরপরেই আমি ইসলাম কায়েম করতে পারবো। তো সেটি যদি তিনি আগাম বলে দেন তাহলে কোনো ভোটার তাকে ভোট দেবেন। সেই জন্য সেই জিনিসটিকে তারা হাইড আউট করে তারা গণতন্ত্রের কথা বলছে। গণতন্ত্রের কথা বলার কারণে আমেরিকার মতো দেশ তাদেরকে সমর্থন করছে যে না, জামাত ভালো হয়ে গেছে, আগেকার সেই জামাত এখন আর নেই, তারা আমাদেরকে কথা দিয়েছে যে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেভাবে চলে আমরা সেইভাবে চালাবো। এবং তারা আরো সন্তুষ্ট যে জামাত স্বীকার করেছে যে যদিও আমেরিকা বলে যে একটা পর্যায়ে যে দেখে যে না জামাত গণতন্ত্রের কথা বলে আসলে শরিয়া কায়েম করছে, তখন আমেরিকা কি করবে? বাংলাদেশের 20% যে রেডিমেড গার্মেন্টস আমেরিকাতে এক্সপোর্ট হয় সেইটা তারা চাবি কষে দেবে। তারা স্পষ্ট বলছে যে আমরা চাবি কষে দেব, আমরা চাবি কষে দিলে আবার জামাত ওই জায়গাটায় ফিরে যাবে। পুরো ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয়েছে যে আপনি একটি পুতুল বানালেন, ব্যাটারি সেট করলেন, আপনার যখন মনে হলো যে এই পুতুলটি আর চলার দরকার নেই, আপনি একটি ব্যাটারি খুলে ফেললেন। ব্যাপারটা এত ইজি না। আমেরিকান যে পলিসিটা, এই পলিসিটা হচ্ছে হিপোক্রেসি ভরা। এদের বদমাইশিটা হচ্ছে যে এরা জামাতকে একটা ডেমোক্রেটিক ফোর্স হিসেবে এস্টাবলিশ করতে চাচ্ছে জনগণের সামনে। তো এই ডেমোক্রেটিক ফোর্স হিসেবে এস্টাবলিশ করতে চাইলে ডেমোক্রেসির যেসব যেসব গুণাবলী থাকতে হয়, যেসব প্রাইমারি যেসব নর্মস গুলো সামনে আসে সেগুলো সামনে চলে আসছে। প্রথম সামনে আসবে নারী, বাংলাদেশের ৫১% হচ্ছে নারী। তো সেই ৫১% নারী থেকে আপনার দলে কয়জন নারী আছে এবং আপনার সংসদে কয়জন নারীকে আপনি সিলেক্ট করছেন? একজনও না। তাই যদি হয় তাহলে তো আপনি প্রথমেই বাতিল হয়ে যাচ্ছেন গণতন্ত্রের যে ব্যাখ্যা থেকে।
তো সেই জায়গাটায় আমেরিকা কি করছে, তাদেরকে গণতন্ত্রের ব্যাখ্যা থেকে বাতিল যেন না হয় সেই জন্য বলছে তারা আরো সাবমিসিভ হয়েছে, তারা আরো লয়াল হয়েছে, তারা আরো মিতভাষী হয়েছে, তারা কথা শুনছে, তারা আমাদেরকে কথা দিয়েছে। তো এই যে ভণ্ডামিটা, মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভণ্ডামিটা আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। কিছু করার নেই এখন, কারণ এখন তো দেশ চালাচ্ছে মোহাম্মদ ইউনূস এবং মার্কিন যুক্তরাষ্ট্র। মোহাম্মদ ইউনূস সবসময় চালাচ্ছেন না, মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু আপনার চাপরাশি কেরানি তারাও দেশ চালাচ্ছে, দূতাবাসের কিছু চাপরাশি কেরানিও দেশ চালাচ্ছে। তারা পলিসি দিচ্ছে, তাদের কোন কোন জায়গায় তারা কি কি নেবে সেসব পলিসি দিচ্ছে। তো সেই জায়গাটায় যারা অবাক হচ্ছেন তারা আসলে আকাশ থেকে পড়ে অবাক হচ্ছেন, অবাক হওয়ার ভান করছেন। অবাক হওয়ার কিছু নেই। জামাত শুধু না, যতগুলো ইসলামিস্ট দল আছে, ইসলামিক দলগুলো সবগুলোর একই ধরনের আদর্শ। সেই আদর্শটি হচ্ছে নারী বর্জিত। নারীকে তারা একটা মানে ফল ইন মনে করে, তারিখে মনে করে যে ফল্টি। তারা ইংরেজি শব্দটা ব্যবহার করে না যে ফল্টি দ্য নেম ইজ ওম্যান, তারা এটা ব্যবহার করে না। কিন্তু তারা মনে মনে বলে যে নারী হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ নয়। যে মানুষটা মাসে 30 দিন নামাজ পড়তে পারে না, 25 দিন নামাজ পড়তে পারে, বাকি 5 দিন পিরিয়ডের কারণে তার নামাজ পড়া নিষিদ্ধ, তার ইমামতি করা নিষিদ্ধ, তার মসজিদে ঢোকা নিষিদ্ধ, তার আল্লাহ বিল্লাহ করা নিষিদ্ধ ওই 5টি দিন। হয়রাজ ওই 5 দিনের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিতেই থেকেই কিন্তু এই ধরনের মোল্লাদের জন্ম, আমাদের মতো মানুষের জন্ম। আমরা যারা জন্ম নিয়েছি, আমরা এবং মোল্লারা, এরা তো কেউ আলাদা না। তো আমাদের জন্মটা হচ্ছে ওই 5 দিনের কেমিস্ট্রি থেকে। তো সেই 5 দিনের কেমিস্ট্রি থেকে আমরা স্বীকার করছি, তারা স্বীকার করছে না। তো এই জিনিসটা আপনি গ্রামে গ্রামে লোকদেরকে বোঝাতে পারবেন না, গ্রামে গঞ্জে মানুষকে বোঝাতে পারবেন না যে প্রবলেমটা এই জায়গাটায়। সেই কারণে আপনি দেখবেন যে গ্রামে বা বিভিন্ন জায়গাতে, শহরে, পাড়া মহল্লায় জামাতের হয়ে নারীরা নামছে। আপনি নারীকে প্রশ্ন করুন যে একটা পুরুষ না হয় সে নেকি করলে, সে সোয়াব কামাইলে, সারা পৃথিবীতে সারাটা জীবন ধরে সে যদি আল্লাহর কাজ করে, তাহলে সে 72টা হুর পাবে। হোয়াট ইজ ইউর টার্ন? তুমি কি পাবে? তুমি কি পাবা? সে জানে যে সে কিছুই পাবে না, সে জানে যে সে কিছুই পাবে না। সে জানে যে সে 30 দিন ইবাদত করলে তার 5 দিন সেখান থেকে কাটা যাবে, 25 দিনের ইবাদত কাউন্ট হবে, 5 দিনেরটা কাউন্ট হবে না। তারপরেও কিন্তু সে জামাত করছে, সে হেফাজত করছে, সে চরমুনাই করছে। এখন সেটাকে তারা গণতন্ত্রের লেবাসে করছে নাকি আল্লাহর রাস্তায় যাব সেই জন্যই করছে, সেটা তার যা খুশি সে করতে পারে। সে আল্লাহর রাস্তায় যে একটা দলের একেবারে দাসীবান্দি হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে সেই দলটিকে বা সেই কার্যকলাপকে যখন গণতন্ত্রের মোড়ক পরানো হয়, গণতন্ত্রের চশমা পরানো হয়, আমাদের আপত্তির জায়গাটা হচ্ছে এই জায়গাটায় যে এইটাকে, এই দলগুলোকে গণতন্ত্রের চশমা পরাবেন না। এরা গণতান্ত্রিক না, কোনোদিন হতেও পারবে না, কোনোভাবেও সম্ভব না। এরা যদি ইসলামিস্ট হয় ঠিক আছে, ইসলামিস্ট, তারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় বলে তারা ক্ষমতায় চলে যাবে, দেশে ইসলামী শাসন কায়েম করবে। সো হোয়াট? আফগানিস্তানে হচ্ছে না, ইরানে হয়নি, হচ্ছে, আমাদের এখানেও হবে। তারা যদি ভোটে যেতে, তারা যদি গ্রিঙ্গিবাজি করে যেতে, তারা যদি ভোটে যদি প্ল্যান করে একটা ভোটকে ম্যানিপুলেট করে যেতে, জিতুক, কোনো সমস্যা নেই। কিন্তু স্পষ্ট করে বলতে হবে যে আমরা গণতন্ত্র বিশ্বাস করি না, আমরা ইসলামী তন্ত্র বিশ্বাস করি এবং ইসলামে গণতন্ত্রের কোনো ঠাঁই নাই, আমরা ইসলামী শাসন কায়েম করব। এই সত্য কথাটি জনগণের সামনে স্পষ্ট করে বলতে হবে। ধন্যবাদ। আমি বিভিন্ন জায়গায় শুনছি তারা প্রকাশ্য মানুষের কাছে এই কথা না বললেও তাদের যে সমস্ত ফোরাম আছে, অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে আপনারা জানেন জোটবদ্ধ তারা আছে একটি দুটি বাদে, তাদেরকে তারা বলছে ক্ষমতায় গেলে তারা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে। এটি কিন্তু তারা তাদের ওই জায়গাগুলোতে, মানে ওই ফোরামগুলোতে বলছে। সুমি খান, আমার খুব বরং জানতে ইচ্ছে করে, আপনি বাংলাদেশের ধরেন সেই সব নারীদের একজন যারা অন্যান্য ক্ষেত্রে বাদই দিলাম, এক সাংবাদিকতাতেই অনেক পথ পাড়ি দিতে হয়েছে আপনাকে এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে, এই ধর্মীয় মোল্লাদের বিরুদ্ধে। আজকে এত বছর পরে এসে এই ডাক্তার শফিকুররা কোথায় এত সাহস পায় যে তারা বলতে পারে, প্রকাশ্য বলতে পারে যে তারা নারীর নেতৃত্ব মানে না, তারা নারীদের ক্ষমতায় দেখতে চায় না, উপরন্তু তারা মাতৃত্বকে সামনে এনে নারীর যে ক্ষমতা বলয়, নারীর যে সম্ভাবনাগুলোকে ঢেকে দিতে চায়। এত উদ্ধত, এত সাহস এরা কোথা থেকে পেয়েছে আজকের এই বাংলাদেশে? অনেক ধন্যবাদ সুলতানা রহমান।
আমার সহকর্মী এবং প্রিয় বোন, আমি আমাদের লড়াই, আপনার লড়াই, সকলে সবই সমান্তরাল বলুন বা একাত্ম, কেননা বেঁচে থাকার লড়াই, সমাজটাকে নারী পুরুষ সকলের জন্য বসবাস যোগ্য করবার লড়াই। এটাকে কেউ এটা মনে করবার কোনো কারণ নেই যে নারীকে প্রতিষ্ঠিত করবার জন্য আমরা পুরুষদের অধস্তন মনে করার লড়াই আমরা কেউ করিনি। আমরা প্রত্যেকের বাঁচবার স্বাধীনতার জন্য করেছি। এখন জামাত, এই যে জামাতের ডাক্তার, সে যে কোথাকার ডাক্তার, কি ডাক্তার, সেটা একটা প্রশ্ন। জামাতের দেখবেন নেতাগুলোর উপাধি সবসময় অধ্যাপক, অধ্যক্ষ, ডাক্তার। আদৌ তাদের পড়ালেখা শিক্ষা যে কি তারাই ভালো জানেন। তো ডাক্তার শফিকুরের ইন্টারভিউ করেছিলাম আমি 21 টেলিভিশনে থাকতে। তার হচ্ছে গিয়ে একটা খ্রিস্টানদের উচ্ছেদ করে, খ্রিস্টান কমিউনিটির বেশ কয়েকটা আদিবাসী খ্রিস্টানকে উচ্ছেদ করে টিলা দখল করে তিনি একটি নারী মেডিকেল কলেজ করেছিলেন 2008 সালের শুরুতে। আমি সেই খবর পেয়ে 21 টেলিভিশনের টিম আমি গিয়েছিলাম। তখন তার ইন্টারভিউ যখন করেছিলাম আমি, ভয়ঙ্কর অবস্থা। তাকে একটা বিশেষ পদ দেয়া হয়েছিল সিলেটের দায়িত্বে, কারণ 71-এও তার ভূমিকা যা পাকিস্তান চেয়েছে সেটা করেছে, এখনো সে নিবেদিত হয়ে তা করছে। তো এখানে প্রথমে একটা পয়েন্ট বলি যে জামাত নারী নেতৃত্ব হারাম শুরু থেকে বলে এসেছে। যে জামাত গণধর্ষণ করেছে 71 সালে গনিমতের মাল বলে, যারা নারীদেরকে গনিমতের মাল বলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে শিশু থেকে প্রবীণা কাউকে কিন্তু বাদ দেয়নি। আমরা নিজেরাই ইন্টারভিউ করেছি তাদের, যারা ভিকটিম, তাদেরকে যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন, যে যুদ্ধ শিশু, একমাত্র যুদ্ধ শিশু যে সাক্ষী দিয়েছিল তাকে এবং তার মার ইন্টারভিউ আমি করেছিলাম সেই এলাকাতে গিয়ে। তো এই শফিকুরকে যখন তিনি যখন নারী নেতৃত্ব হারাম বলে তিনি তারা জামাত ক্ষমতা প্রতিষ্ঠিত করতে চায় নারীকে অবমাননা করে, ধর্ম বলতে কি বোঝায় এখানেও একটা বিষয়। এখন আমি যদি বলি যে ইসলাম শান্তির কথা বলে, তাহলে এখানে আপনি নারীকে অবমাননা করে, নারীকে নির্বিচার গণধর্ষণ করে সে নারীর পিতা, মাতা, ভাই, বোন, স্বামী, পরিবার, পরিজন, তাদের জন্য কি শান্তি আনছেন? তাহলে শান্তির ধর্ম কি ইসলাম? এই প্রশ্নটি আমি প্রতিটি নারীর কাছে রাখবো। আর ধর্ম ব্যবসায়ীরা, যেটা রোকেয়া বারবার বলে গেছেন যে ধর্ম গ্রন্থগুলো নিশ্চয়ই পুরুষ লিখে আছে, নতুবা কেন ধর্মগ্রন্থগুলো প্রতিটি নারীর বিরুদ্ধে অবস্থান নেয়? সে ধর্মগ্রন্থের লেখাগুলো এবং যারা ধর্মগুরু প্রতিটি ধর্মের, তারা কেন নারীর বিরুদ্ধে কথাগুলো বলে? ভগিনীরা জাগো। আর আমি যখন তার ইন্টারভিউ করেছি 2008-এ, তখন তাকে যখন আমি প্রশ্ন করেছিলাম, তিনি একটি মহিলা মেডিকেল কলেজ, সেটা বেশ বড় সড়ো হয়েছে এতদিনে, তখন করছিল আন্ডার কনস্ট্রাকশন। আর সেই টিলাগুলো, যে টিলা দখল করেছিল, সেই টিলাতে মার্গারেট থেচারের দাদির কবর ছিল। সেগুলো সমান করে দিয়ে, যেখানে বেশ কয়েকটা খ্রিস্টান পরিবার ছিল, আমি যখন গেছি তখন শুধু 3টি খ্রিস্টান পরিবার ছিল। এই 3টি খ্রিস্টান পরিবারের একেবারে সীমানা কেটে কেটে সেই উঁচু টিলা কাটতে কাটতে তিনি সমান করে টিলার নিচে হসপিটালটা করছে। আমার বেসিক প্রশ্ন দুটো ছিল, যে তিনি হসপিটালটা করছেন কার জায়গায়? তিনি বলেছেন তার জায়গায়। আমি জায়গার দলিল চেয়েছি, তিনি আমাকে দেখাতে পারেননি। ক্যামেরার সামনে তিনি এত ক্ষেপে গেছিলেন, পারছিলেন না সেই ক্যামেরার, আমি যখন অন-এয়ার করছি ইন্টারভিউ, সকলে বলছিল যে ক্যামেরা চালু আছে বলুন, আমাকে আর আমার ক্যামেরা পার্সন তানভীর ভাই, এখনো ইটিভির উনি চিফ ক্যামেরা পার্সন, তানভীর ভাই আর আমাকে তিনি যেন পারেননি তখনই জ্যান্ত কবর দিয়ে দিতে। যে প্রেস ক্লাবে, সিলেট প্রেস ক্লাব থেকে ওরা ভয় পেয়ে গেছিল, মনে করেছে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। আরেকটা প্রশ্ন ছিল, আপনারই যদি জায়গা হবে, ওয়ার ইজ ইউর বাউন্ডারি ওয়াল? আপনি একটি স্থাপনা করতে গেলে সবার আগে কি করবেন? সীমানা নির্ধারণ করবেন। তো সীমানা কোথায়? আপনি পাহাড় কেটে 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 ওদেরকে বাড়ি, এমন করে পাহাড়টা কাটছে বেচারাদের, মানে বাড়িটার এক যেন ধসে পড়ে যায়। শুধু 3টে পরিবার ছিল। আমি জানি না আমার রিপোর্টটা করার পর বেচারারা বাঁচতে পেরেছিল কিনা। এবং তিনি আমাকে জবাব দিয়েছেন, তিনি খুব মানে এই যে যেটা কপটতা ধর্ম ব্যবসায়ীদের, বলছে আমি তো নারীদের
খুব উন্নতি করবার চাই, নারীদের লাগিয়ে আমার ফরান খান্দে, এই জন্যে আমি নারীদের জন্য হাসপাতাল খুঁজতেছি। এই যে ফরান খান্দা লোকেরা, কুম্ভীরাশ্রু ফেলা লোকেরা ফরান খানতে খানতে নারীদেরকে পায়ের তলায় ফেলবে, গণধর্ষণ করবে, গণিমতের মাল বলবে, ভোটার হিসেবেও তো কাউন্ট করে না। এখন কোরআন শরীফ ছুঁয়ে ছুঁয়ে তারা যে কপটতা, তারা জানে বেহেশত দোজক কি আছে না আছে কিছুই তারা বিশ্বাস করে না, ইভেন ধর্মতেও বিশ্বাস করে না। এটা আমাদের কেন, এটা যারা সাধারণ মঞ্জুর ভাইয়ের একটা কথার আমি রেফারেন্স টেনে বলছি। মঞ্জুর ভাই বলছিলেন যে যারা গ্রামে ওদেরকে কনভিন্স করছে, নট অনলি দ্যাট, শহরের তথাকথিত শিক্ষিত লোকদেরকে ওরা সবচেয়ে বেশি মগজ ধোলাই করছে, প্রাইভেট ইউনিভার্সিটি। বরঞ্চ আমি যেহেতু তৃণমূল সাংবাদিকতা করি, মাঠে ঘাটে সাংবাদিকতা করি, আমি হলি ফ্যামিলি হসপিটালের সামনে এক চায়ের দোকানদারের বক্তব্য আমি এখানে বলতে পারি। মাঝরাতে একদিন আমার খুব হাঁটতে ইচ্ছা করছিল ইটিভিতে থাকতে, 16 সালে ইটিভি ছেড়ে জনকণ্ঠে তখন আমি বললাম যে যা খেতে খেতে গল্প করছি, সে নিজেই বলছে আপা কখনো মোল্লাদেরকে বিশ্বাস করবেন না। আমি একটু অবাক হয়ে গেছি, কেন? ও তখন বলল আমাদের গ্রামে একটা মাদ্রাসা করা হয়েছে, সে মাদ্রাসার মোল্লাদের চরিত্র কি আমরা দেখেছি এবং আমরা গ্রামের সবাই মিলে ওদেরকে বের করে দিয়েছি। এই যে সাধারণ মানুষের সততা আছে সেটা জাগে, কিন্তু ওই যে সো কল্ড ইন্টেলেকচুয়ালদের, যে কারণে তাদেরকে আমরা এখনো পাশে পাচ্ছি না। ধন্যবাদ। খুব চমৎকার বলেছেন সুমি খান। শুধুমাত্র বরং আমাদের গ্রামের যারা কম শিক্ষিত, যারা তৃণমূলের মানুষ, তারা কখনোই, আমার বিশ্বাস, এই মোল্লাদেরকে তারা হঠকারী হয় না। না না, ওই যে যারা নিজেদেরকে বাম বলে, যারা নিজেদেরকে উচ্চ লাল বদর অতি বুদ্ধিজীবী, হ্যাঁ, কারণ তারা এই দলের কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে। আপনার কাছে একটা প্রশ্ন রাখছি, আপনি যেহেতু একজন পুরুষ মানুষ, সেই কারণে প্রশ্নটা আপনার কাছেই রাখছি। আমরা নারীদের কথা বলছি, কিন্তু বাঙালি মুসলমান পুরুষরা, তারাও তো একটা নারী বর্জিত সমাজ চায়। সেটা ওই মোল্লা বাঙালি পুরুষ হবে না, বাঙালি শিক্ষিত মুসলমানরাও তো নারী বর্জিত সমাজই চায়। আমরা গত অন্তত 17-18 মাসে তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মকাণ্ড দেখেছি। বিশেষ করে সমাজের সবচেয়ে সেন্সিটিভ কিংবা সমাজের উচ্চ শিক্ষিত অংশ যারা সমাজকে প্রভাবিত করে, সেই মানুষদের মধ্যেও তো দেখেছি যে তারা বাঙালি মুসলমান হিসেবে নিজেদেরকে জাহির করে, এবং সেই সমাজে নারীর কোনো অস্তিত্ব নাই। আপনি তো একটা বাঙালি পুরুষ, মুসলমান পুরুষ, যদি আপনি ধর্মে বিশ্বাস করেন না তবু আর কি। জি, অনেক ধন্যবাদ। এখানে বিজ্ঞ লোকজনদের মাঝে আমি আসলে খুবই একটু নার্ভাস। যাই হোক, আমি আমার জায়গা থেকে বলতে এটা একমত না আপনার সাথে। এই বাংলাদেশে পরপর নারীরাই প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের বাঙালি পুরুষ যদি বলা হয়, তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি পুরুষরাও কিন্তু মমতা ব্যানার্জিকেই মুসলিম পুরুষরা ভোট দেয়। আমি বলেছি বাঙালি মুসলমান পুরুষ। জি, বাঙালি মুসলমান পুরুষ হলেও এটা পশ্চিম বাংলায় দেখেন মমতা ব্যানার্জিকে মুসলমানরা ভোট দেয়, মুসলমান পুরুষরাই ভোট দেয়। অথচ যোগ্যতার ব্যাপার, শেখ হাসিনা অত্যন্ত জনপ্রিয়, খালেদা জিয়া অত্যন্ত জনপ্রিয় এই উপত্যকায়। এখন আমরা এমন একটা পাল্লায় পড়েছি, লোকটারে কেউ থামান খেত, আন্তর্জাতিক খেলোয়াড় ইউনুস, সে তো একটা বিশাল পুরুষ, এবং মনে হয় যে নারীদের অধিকার খর্ব করার হয়তো তার ক্ষমতা নেই, অথবা সে করে না। তার মেয়ে মনিকা ইউনুসকে দেখলে বোঝা যায় যে সে ওই দমিয়ে রাখায় বিশ্বাস করে না। কিন্তু সে যে চরম একজন ব্যর্থ লোক, তা তো আমাদেরকে প্রমাণ করেছি। এখন এই বাঙালি মুসলমান পুরুষরা নারী বিদ্বেষী আপনি দেখছেন, কারণ খারাপ লোক বেশি দেখা যায়। আমি মনে করি না সবাই এরকম। এবং এই মুসলমান পুরুষ শফিকুর রহমানই তো সম্ভবত, আমরা সিলেটি ভাই সাহেব, তো তিনি আল জাজিরার সাক্ষাৎকার যে দিলেন, তো সেখানে তার অবস্থান, তার ভূমিকা, সেই মিস্টার জেনের ভূমিকা, আল জাজিরার অতীতের কর্মকাণ্ড আমরা জানি, তাদের উদ্দেশ্য এবং ইয়ে কি। শুধু ব্যতিক্রম দেখলাম সজীব অজয় জয় তাদের একদম ভ্যাবাচাকা লাগিয়ে দিয়েছেন, যতটুকু এক্সপেকটেশন ছিল তার চেয়ে অনেক হাই পারফর্ম তিনি করেছেন। এবার এই যে জামাতের আমিরের যে কথাবার্তা, এবং এই কথাবার্তাকে আপনি বাঙালি মুসলমান পুরুষের কথাবার্তা অনেক ক্ষেত্রে বলতে পারেন, যারা নিজেদেরকে আসলে অনেক বেশি দুঃখী মনে করে, কেন তারা নারীর যোনি থেকে জন্ম নিলেন, নারীর পেটে কেন 10 মাস 10 দিন থাকতে হলো, পুরুষের থাকলে তো খুব ভালো হতো। দেখেন, এরা কিন্তু এখন না, এই বাংলাদেশের সৃষ্টি থেকে এরা 52-এর ভাষা আন্দোলন বিরোধিতা করেছিল। গোলাম আজম
বলে কেউ কেউ পক্ষে ছিল, কিন্তু সে তার লিখে গেছে এটা তার ভুল ছিল, যতটুকুই পক্ষে ছিল ভাষা আন্দোলনে যুক্ত হওয়া। ভাষা কি? মাতৃভাষা। ওই যে মা বিরোধিতা, বাংলাদেশ এই যে আমরা বলি মাতৃভূমি, মা বিরোধিতা। এখন তাদের আপনি দেখছেন আটলান্টিক পার হয়ে গিয়ে আমেরিকার সাথে তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ক্ষমতা দখল করতে চাইছে। এরা দালাল, এরা মাতৃভূমি বিক্রি করতে চায়। যেহেতু পাকিস্তানের কাছে মাতৃভূমি কেনার টাকা নাই, তারা নিজেরাই আমাদের চেয়ে মানে ভিখারির দেশ, তাই এখন ভারত যেহেতু কিনবে না, চায়নাও অতটা বোধ হয় না, মনে হয় না তো ইন্টারেস্টেড, ওরা তো চায়নাও গেছিল। আমেরিকা যেহেতু ওদের কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় বিষ বৃক্ষ রোপণ করা, এরা আফগানিস্তানে এই কাজটা করেছে, ইরাকে করেছে, এগুলো আমরা জানি সেই দেশগুলোর অবস্থা কি। লিবিয়ার দিকে তাকান। তো এখন বাংলাদেশে জামাতের মতো পিওর দালাল আপনি কোথায় পাবেন? মাকে বেঁচে দেওয়ার মতো এরকম সন্তান জননীকে বিক্রি করে দেয়, এটা তো বাংলাদেশে জামাত ছাড়া আর কেউ নাই। এবং তাদের প্রধান যদি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এইটা না বলেন যে তারা নারীর ক্ষমতায়ন দেখতে চায় না এবং অজুহাত হিসাবে যে ইসলাম এটা চায় না, এই কথা বলবে না তো তারা বলবে কি? তাদের আর ভাষা কি আছে? আচ্ছা, সে তো এই কথাটা বলেনি যে কেরু অ্যান্ড কোম্পানি যে মদের প্রোডাকশন বাড়ানো, এইটা তো ইসলাম এলাও করে না, ওটা কেন করে? আমাদের সম্মানিত মঞ্জুরুল হক ভাই একটি দারুণ পয়েন্ট আউট করেছেন যে হ্যাঁ, ইসলাম তো গণতন্ত্র এলাও করে না, তাহলে তোর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে আসছে কেন? আর এরা যে কত বড় চোর আর ছ্যাচোর তা তাদের গুপ্ত আচরণ থেকেই বোঝা যায়। তো এরা কিন্তু দেখেন একদম মানে নিপুণভাবে দেখেন, এরা নারী বিদ্বেষী, কারণ মাতৃভূমি, নারী কেন্দ্রিক সব কিছু বিদ্বেষ তাদের, এবং এই বিদ্বেষ তারা যতদিন বাঁচবে ততদিন থাকবে। এবং এরা প্রকৃতির বাইরে গিয়ে চিন্তা করছে। প্রকৃতির বাইরে কি? মানে এই মাতৃত্ব থেকে আমাদের সকল প্রাণীর সৃষ্টি মা, তো প্রকৃতির বাইরে গিয়ে তারা যদি টিকে থাকতে চায় তাহলে তো আমার মনে হয় না বঙ্গোপসাগরের জলেও তাদের আশ্রয় হবে। এবং এই যে শপথের কথা বলছিলেন আপনি সুলতানুর রহমান, এই যে এটাও কিন্তু পুরুষতন্ত্রের সাথে যুক্ত। তারা শপথ কিন্তু করায় আবার নারীদেরকে নিয়ে, কারণ ওরা জানে নারীরা কোমল, নারীদেরকে মানুষ অনেক বেশি অ্যাকসেপ্ট করে, এবং তাদের যারা নারী তারা তো বস্তাবন্দি, সে কে কোথা থেকে এনেছে কেউ জানে না। বস্তাবন্দি পর্দার আড়ালে মানুষ ভাবে কণ্ঠ যেহেতু সুন্দর নিশ্চয়ই নারীটা খুব ভালো, হয়তো ওই মুখ খুলে দেখা যাবে যে সে MLM এর টাকা তুলেছে, ওইখান থেকে ছ্যাঁচড়ামি করেছে, বা কোনো, আমি প্রস্টিটিউটদের অনেক রেসপেক্ট করি, হয়তো তারা কোথাও থেকে, মানে আমি জানি না তাদের কোথা থেকে নিয়ে এসেছে, তাদের এরকম গোপন রাখা যায় দোষটুটি। তো এরা মানুষকে কোরআন ছুঁয়ে শপথ করায়। আমার একটা প্রস্তাব যে হে বাঙালি মুসলমান পুরুষ দল, এই জামাত ইসলাম বিশেষ করে, আপনারা তাহলে কোরআনটা ছুঁয়ে বলেন যে 1971 আপনারা যা ভুল করেছিলেন এই ভুল আর করবেন না। এই প্রশ্নটা তাদের করা হলে তারা সবার আগে এটা করবে, কোরআন ছুঁয়ে বলবে যে, কারণ এরা আর আমার মধ্যে খুব একটা মানে ওই ধর্মীয় জায়গায় খুব একটা পার্থক্য নেই। আমি মনে করি পৃথিবীর সকল পুস্তক মানুষের লেখা, এবং ওই পুস্তক ছুঁয়ে কিছু শপথ করলে কিছু যায় আসে না। জামাত ইসলাম একই কাজ করে। নইলে একটা দল তারা যদি আল্লাহ বিশ্বাস করে তাহলে সে কিভাবে জান্নাতের টিকিট বিক্রি করছে? এইটুকু ভয় তার নাই। দেখেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে বিক্রি করে, বিএনপি জিয়াউর রহমানকে বিক্রি করে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ক্ষমতা নাই যে তারা কবর থেকে, মানে ধর্মবিশ্বাস অনুযায়ী তারা এসে দুটা চটকনা দেবে, কিন্তু আল্লাহ, নবী, ইসলামের ব্যাখ্যা অনুযায়ী তারা তো এইটার হিসাব পাই করে হিসাব বুঝে নেবেন। ওরাই তো বলে দুনিয়া এখানে কিছু না, সব আখিরাতের মরণের ভয় নাই। এই চোর বাটপাররা এইভাবে কোরআন ছুঁয়ে শপথ করে। আদালতে যেখানে প্রতিদিন বিভিন্ন ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করে মিথ্যা কথা বলা হয়। আচ্ছা, পুস্তক শপথ করে যদি সত্য কথা বলা হতো তাহলে তো আর ওই মানে ট্রায়ালে যেতে হতো না, বিচারিক প্রক্রিয়া যেতে হতো না। ও কোরআন ছুঁয়ে বলেছে, গীতা ছুঁয়ে বলেছে, বাইবেল ছুঁয়ে বলেছে, সত্য। তো এই জামাত ইসলামের ভাব, কোরআন দেখে যারা ছুঁয়ে শপথ করছেন, মনে রাখবেন তারা নিজেরাই কোরআন বিশ্বাস করে না, এবং এরা প্রকৃতির বাইরের মা, নারীদেরকে যারা রেসপেক্ট করে না তারা কোনো ব্যক্তির জন্য নিরাপদ না, এমনকি তারা নিজেরাও নিজেদের জন্য নিরাপদ না। এর উদাহরণ দেখেন, মাদ্রাসায় বলাৎকার করে, আপনাদের ছেলে মেয়ে তারা নারী ঘৃণা করে, ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে বলাৎকার করে, এদের কাছে কেউ নিরাপদ না। জি মঞ্জুরুল হক, দেখুন অনেক জামাত যে একটা নারী বিরোধী দল, শুধু নারী বিরোধীই নয়, আমি বলবো নারী বিদ্বেষী দল। এটা ব্যাপারে এ তো প্রতিষ্ঠা লগ্ন থেকেই, এটা এমন না যে নতুন করে সবাই জানতে পারলো আয় এখন কি হবে। তবু অনেক নারী, সমাজের সচেতন অংশের নারী দেখি তাদেরকে সমর্থন করে। কিভাবে? ওই নারীরা আসলে কারা তাহলে? এখন এদেরকে অশিক্ষিত বললে আবার সমস্যা, কারণ শিক্ষার কোন মানদণ্ডে অশিক্ষিত বললে সেটি আবার বলতে হবে। তো বেসিক যদি বলি, কতগুলো বেসিক আছে পৃথিবীতে যে বেসিক গুলো চেঞ্জ হয় না। একটা বেসিক হচ্ছে যে পানি নিচের দিকে গড়ায়, উপর দিকে ওঠে না। দ্বিতীয় বেসিক হচ্ছে যে
ডিম তা দিলে বাচ্চা হয়, ডিমের মতো দেখতে পাথর তা দিলে বাচ্চা হয় না। এগুলো বেসিক। ঠিক সেরকম আর একটা বেসিক হচ্ছে যে মডার্ন স্টেট অ্যান্ড ইসলাম কখনো একসঙ্গে চলতে পারে না, নেভার এভার। যদি পৃথিবীতে কোনো দেশ বলে যে আমি পূর্ণাঙ্গভাবে ইসলামী শাসন কায়েম করেছি, তাহলে প্রথমেই দেখতে হবে সেই দেশে কোনো ব্যাংক আছে কিনা। ব্যাংকিং ব্যবস্থা যেখানে আছে সেখানে ইসলামী শাসন কায়েম হতে পারে না, এটা হলো বেসিক। এবং যখন আপনার ইসলাম তো আপনি মডিফাই করছেন। এখন আমরা আজ থেকে 40 বছর আগে জানতাম ফটো তোলা হারাম, কিন্তু আপনি পাসপোর্টে ফটো না তুললে তো আপনি মক্কায় যেতে পারবেন না। হ্যাঁ, সত্যি আছে। তো ফটো তোলা আপনার জায়েজ হয়ে গেল। তো আমরা আগে জানতাম টেলিভিশন দেখা হারাম, কিন্তু আপনি টেলিভিশনে ভাষণ না দিলে তো আপনি পলিটিক্যাল লিডার হতে পারবেন না, সুতরাং টেলিভিশন জায়েজ হয়ে গেল। এরপর জানলাম আমরা যে ইন্টারনেট হারাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইন্টারনেট ছাড়া আপনি তো ব্লগ চালাইতে পারতেছেন না। আপনি ব্লগ দিয়ে ইন্টারনেট চালাইতেছেন, ইন্টারনেট দিয়ে ব্লগ চালাইতেছেন, সুতরাং এটাকেও আপনাকে হালাল করতে হচ্ছে। তো এইরকম করে মডিফিকেশন করতে করতে ইসলাম আজকে এমন একটা জায়গায় এরা নিয়ে এসছে, এরা নিজেদের মতো করে বানিয়ে নিচ্ছে। এটা তো আসলে বেসিক না। আমি যদি বেসিক বলি তাহলে সৌদি আরব ইসলামিক কান্ট্রি না, ইন্দোনেশিয়াও না, আফগানিস্তানও না, ইরানও না। এই প্রত্যেকটা জায়গায় ব্যাংক আছে। আপনি এখন ব্যাংকের সুদটাকে যত খুশি নাম দিয়ে ব্যবহার করেন না কেন, বাই মোয়াজ্জেল, আল মোরাকাবা, বাই মোরাকাবা, হ্যাঁ, যতই আপনি নাম দেন না কেন, দিন শেষে এটাই সত্যি কথা যে প্রত্যেক দিন সকালবেলায় বাংলাদেশ ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা নিতে হয়। এটাকে ট্রেজারি মানি বলে। এই টাকাটা 4% থেকে 6% সুদে প্রত্যেকটা ব্যাংকে নিতে হয়। সেই টাকাটা তারা সারাদিন ট্রানজেকশন করে পাবলিকের কাছে দেয়, পাবলিকের কাছ থেকে নেয়। বাংলাদেশ ব্যাংক তাকে কোনো দিনও বিনা সুদে টাকা দেয় না, দেবে না, এটা রুলসে নাই। সুতরাং আপনি সুদ দিয়ে যখন আপনি টাকা নিচ্ছেন, সেই টাকা বিনা সুদে আপনি পাবলিককে দেবেন, আপনার বাপের জমিদারি আছে? নেই। সুতরাং আপনাকে স্বীকার করতে হবে যে ব্যাংকিং ব্যবস্থাটা সৃষ্টি করেছিল ইহুদিদের দ্বারা, ইহুদিরা সৃষ্টি করেছে পৃথিবীর একটি যুগান্তকারী ব্যবস্থা। সেই যুগান্তকারী ব্যবস্থার ভিতরে সুদ আছে, সেই সুদ আপনাকে খেতে হচ্ছে এবং দিতে হচ্ছে। সুতরাং এই সুদ খাওয়া এবং সুদ নেওয়া, এই দুইটা পাশাপাশি চললে আপনি ইসলামিক শাসনতন্ত্র কোনোদিনই কায়েম করতে পারেননি, পারবেনও না। অতএব ওই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। কিন্তু না, যেহেতু বাংলাদেশের জনগণ 95% হচ্ছে ধর্মভীরু, তাদেরকে ইসলামের বটিকা খাওয়াইতে হবে, সেই জন্য আপনাকে বলতে হচ্ছে আমি ইসলামী শাসন কায়েম করব, কিন্তু শরিয়া কায়েম করব না। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা ব্লাসফেমি কায়েম করব না, হিন্দুদের ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আমরা এখানে এথনিক ক্লিনজিং করব না, সুতরাং খ্রিস্টানদের ভয় পাওয়ার কিছু নেই। এই কথাগুলো হচ্ছে মিথ্যা কথা। কারণটা হলো যে আপনি ইসলামী শাসন এবং ডেমোক্রেটিক শাসন একসাথে পাশাপাশি চলতে গেলে কলিশন মাস্ট, কলিশন হবেই। আপনাকে এটা আপনি ঠেকাতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনি আমেরিকা বা গ্রেট ব্রিটেন এদের সহায়তা নিয়ে যে আপনি দেশটা চালাতে চাচ্ছেন, সরকার চালাতে চাচ্ছেন ক্ষমতায়, যে সেইটা একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক দেশ হবে, এবং সেটা একচেটিয়া গণতন্ত্র, আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত গণতন্ত্র। সেইটাকে আপনারা ইসলামিক খোলস দিতে পারেন, ইসলামিক ঠুসি পড়াতে পারেন, বাট দিস ইজ নট এ ইসলামিক কান্ট্রি বা ইসলামিক শাসন ব্যবস্থা হবে না এটা। এখন আমাদের শিক্ষিত যে মহিলাদের কথা বলছেন আপনি, যারা এটা মানছেন, কেন মানছেন, আমি নিজে প্রশ্ন করে কোনো উত্তর পাইনি। আমার আত্মীয় স্বজনের মধ্যেও কিন্তু এরকম প্যাকেট টুকুট আছে। হ্যাঁ, এরকম বস্তা টস্তা পড়া, এই প্যাকেট ট্যাকেট পড়া, এগুলো আছে আমার আত্মীয়দের মধ্যেই আছে। ইভেন আমার এমনও আমি লোক দেখেছি আমার পরিচিতদের ভিতরে যে কনভেন্টে পড়েছে, দার্জিলিং এ কনভেন্টে পড়ে সেখান থেকে পাশ করে এসে আবার প্যাকেট করে ফেলেছে। তো এইটা আমাদের সমস্ত হিসাবের বাইরে। আমরা আগে হিসাব করতাম যে বিজ্ঞান যত বেশি ডেভেলপ করবে, যত বেশি মানুষের দোরগোড়ায় পৌঁছাবে, তত বেশি মানুষ মুক্ত চিন্তার হবে, তত বেশি মানুষ আরো ফ্রেশ মাইন্ডের হবে, এবং তত বেশি মানুষ লজিক নির্ভর হবে, যুক্তি নির্ভর হবে। আনফরচুনেটলি আমাদের দেশে উল্টোটা হয়েছে। যত বেশি বিজ্ঞান মানুষের দোরগোড়ায় গেছে, তত বেশি মানুষ কুপবন্দুক হয়েছে, তত বেশি মানুষ ওই সেই বেগুনের মধ্যেও একটা বিশেষ নাম দেখতে পায়, কচু পাতার মধ্যেও একটা নাম দেখতে পায়, মাছের পেট কাটার পরেও সেই মাছের ফাইবার গুলোর ভিতরে একটা নাম দেখতে পায়। এই জিনিসগুলো হচ্ছে কি, যে বিজ্ঞান দোরগোড়ায় আসার কারণে সে ওইটা স্প্রেড করতে পারছে। আগে পত্রিকায় তো সে এগুলো ছাপতে পারতো না। আগে গ্রামের রইসুদ্দিন কলিমুদ্দিন
সে মাছের পেটের মধ্যে কি দেখলো এটা কিন্তু সে পত্রিকায় ছাপতে পারতো না। এখন সে কি করতে পারছে, দাম করে ছবি তুলে ফেসবুকে আপলোড করে দিচ্ছে। তো এই যে যে নারী গোষ্ঠীর কথা আমরা বলছি, এই নারী গোষ্ঠী হিপোক্রেট, পিওরলি হিপোক্রেট। এদের কোনো লিটারেচার, এদের কোনো সায়েন্স, এদের কোনো জিওগ্রাফিক্যাল পড়াশোনা নাই। এরা হচ্ছে যে ক্লাসের যে পড়াশোনাটা করেছে পাঠ্যপুস্তক পড়ার পরে বাকি জীবনটাকে তারা মনে করেছে যে আল্লাহর ধ্যানে কাটায় দিব, ওখানে পরকার হচ্ছে বড় অনন্ত সময়, এখানে হচ্ছে মাত্র 30-35 বছর বা 60-70 বছর। এদেরকে নিয়ে দেশ চলে না। এরা দেশের কোনো উৎপাদন সম্পর্কের সাথে জড়িত না। এরা 1 ছটাক চাল উৎপাদন করে না। এরা একটা ব্লাউজের একটা হাতা কোনদিন সেলাই করে না। এরা উৎপাদন বিমুখ একটা পরগাছা ক্লাস, আমরা যাকে বলি প্যারাসাইট। এই প্যারাসাইট ক্লাসটাকেই ওরা অবলম্বন করেছে পয়সা দিয়ে, আর এই তাদের নিজস্ব কতগুলো ক্রাইটেরিয়া দিয়ে। আনফরচুনেটলি আমাদের সোসাইটির অনেক বামপন্থীরাও এই ক্লাসের মধ্যে পড়েন, তথাকথিত বামরা। তারাও সেই এর ভিতরে মানে কুল্লে ফুক্কে কুল্লে নিজামিন এই শব্দগুলোর মধ্যে তারা আবিষ্কার করে ফেলেন যে এখানে আল্লাহ আছে, জিরাফও আছে, ঈশ্বরেও আছে, জিরাফেও আছে। হ্যাঁ, তো এই সবকিছু নিয়ে তো আমাদের চলতে হচ্ছে। মজার ব্যাপারটা অন্য জায়গায়। মজার ব্যাপারটা হচ্ছে পাওয়ার। আপনার পাওয়ার আছে, আপনি সমস্ত বাতিল মাল বাজারে বিক্রি করে দিতে পারবেন। আপনার পাওয়ার নেই, আপনি সবচেয়ে টসটসে আপেলটাও কিন্তু বিক্রি করতে পারবেন না, পাবলিক সন্দেহ করবে। তো এই পাওয়ারটায় যারা যাওয়ার চেষ্টা করছে বড় পাওয়ারের সহায়তায়, এই জায়গাটায় যদি বাঙালি তাদেরকে নির্বাচন করতে ভুল করে, সিলেকশন করতে ভুল করে, তাহলে বাঙালির কপালে অতীব দুর্গতি আছে। আগামী 5 থেকে 10 বছর পর্যন্ত সেই দুর্গতি টানতে হতে পারে। খুব দুঃখজনক সেটা। একটু যদি বলতেন, সেটা কি অনেকে আশঙ্কা করছে বাংলাদেশ ইরানের মতো হয়ে যাবে, বাংলাদেশ আফগানিস্তানের মতো হয়ে যাবে, এরকম কিছু? না, আমি সেটা ভয় পাই, কিন্তু আমি একেবারে সেঙ্গুইন না যে তারা এটা হতে পারবে। কারণটা হলো কি, যে আপনি যতই মামদোবাজি করেন না কেন, আপনি ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে, বৌদ্ধ নিয়ে, হিন্দু নিয়ে, হ্যাঁ, মোদী তো একজন হিন্দু ধর্মের প্রবক্তা বা একটা বিশেষ, তাদের দল তো একটা ধর্মবাদী দল বিজেপি, কিন্তু মোদীর কর্মকাণ্ডে কি কখনো আপনি ধর্মবাদী ব্যাপার স্যাপারগুলো দেখেছেন? দেখবেন না। কারণটা হচ্ছে কি, এই যে মডার্ন স্টেট চালাতে গেলে ওই জিনিসটাকে বাড়ির ভিতরে রেখে আসতে হয়। মডার্ন স্টেট চালাতে গেলে আপনাকে ওটা রেখে আসতে হবে। আপনি শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হন, প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি একজন মেয়ে সাংবাদিককে, বিদেশি সাংবাদিকের সাথে হ্যান্ডশেক নাও করতে পারেন। আপনি বলতে পারেন যে আমি এইভাবে হাত করব, কিন্তু আপনাকে তো একজন বিদেশি লোকের সাথে হ্যান্ডশেক করতে হবে, আপনাকে পাশে বসতে হবে, ওই মেয়ে সাংবাদিকের পাশে আপনাকে বসতে হবে, তার কথার উত্তর আপনাকে দিতে হবে, তার ওই যে মানে খোলামেলা মুখ সেটা আপনাকে দেখতে হবে। আপনি তো সেখানে শিরক করছেনই, আপনাকে শিরক করতেই হবে। আপনাকে ওই কোনো উপায় নেই। আপনি মডার্ন একটা স্টেট চালাতে গেলে আপনাকে ইসলামের বাইরে আসতেই হবে। গতকাল চরমনায়ের পীর বরিশালের চর ফ্যাশনে একটি অনুষ্ঠানে, আপনি দেখেছেন নিশ্চয়ই খবরটি, যে মেয়েটির নাম কি মনীষা, সম্ভবত নাম মনীষা চক্রবর্তী, তার সঙ্গে সে একই মঞ্চে বসবে না এবং মনীষাকে মঞ্চ থেকে চলে যেতে বলা হয়েছে। এখানে একটি টুইস্ট আছে। প্রথম কথা হচ্ছে যে মনীষা চক্রবর্তী সেকুলার সাজার জন্য বা মানুষের মন পাওয়ার জন্য, মানুষ মানে কি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, 90-95% মানুষ ধর্মপ্রাণ মুসলিম। তো মনীষা কুরবানির সময় নিজের পয়সায় গরু কিনে, ছাগল কিনে কিন্তু মুসলিমদের ভিতরে মাংস বিতরণ করেন। আর যেহেতু এখানকার সংখ্যালঘু হচ্ছে হিন্দু, মাত্র 8%, সেহেতু ওই কালী পূজার দিন পাঠা বলি দিয়ে তিনি মাংস বিতরণ করেন না, কারণ ওটা কাউন্টের মধ্যে পড়ে না। 8% মানুষ কি ভাবলো না কিছু যায় আসে না। তো মনীষা হচ্ছে এই টাইপের প্রগতিশীল, একটি বিশেষ ধর্মের জন্য তিনি একেবারে দান খয়রাত করে দিচ্ছেন, রিক্সার পিছনে মার্কসের লেনিনের ছবি টাঙাচ্ছেন। মানুষকে বলতেই পারেন যে আপনারা মার্কসকে ড্রয়িং রুমে রেখেছিলেন, আমরা কার্ল মার্কসকে আমি রিক্সার মধ্যে নিয়ে আসছি, রিক্সার পেছনে লাগিয়ে দিয়েছি, দেখেন আমাদের রিক্সাওয়ালারা পর্যন্ত কার্ল মার্কসকে চেনেন। এখন রিক্সাওয়ালাকে যদি আপনি প্রশ্ন করেন কার্ল মার্কসকে, যে দেখায় যেটা কে, ও সোজা বলবে এটা আরবের কোনো একটা বড় মৌলানা হবে, কি সুন্দর দাড়ি, চাপ দাড়ি। হ্যাঁ, এখন মনীষাকে এটা কে বুঝাবে যে কার্ল মার্কসকে রিক্সার পেছনে লাগানোর মানেই কিন্তু বিপ্লব না, বাম রাজনীতি না। মনীষার যেটা উচিত ছিল,
এই সংবাদ সম্মেলন না করে, ফেসবুকে লাইভ না করে স্টেট ওই অনুষ্ঠানে অস্বীকৃতি জানানো। আপনারা আমাকে ডেকেছেন, আপনারা আমাকে চলে যেতে বলতে পারেন না, অনুষ্ঠান শেষ হবে দেন আমি এখানে যাব। আমার 15 মিনিট এখানে ব্যয় হয়ে গেছে, আমার বক্তব্য হয়েছে, আমাকে অন্যের বক্তব্য শুনতে হবে, সেই বক্তব্যের কাউন্টার করতে হবে। সো আই এম নট রেডি গো। আমার কথা হলো যে আপনি চলে আসলেন, আর আপনি চলে আসার পরে এখন সাংবাদিক সম্মেলন করছেন, আবার ডিবিসির সাংবাদিকরা একটা ব্যাখ্যা দিচ্ছে যে উনি ওনার বক্তব্য দিয়েছেন, বক্তব্য দেওয়ার পরে বিএনপি এবং চরমোনাইয়ের মধ্যে একটা গন্ডগোল হয়েছিল, সেই গন্ডগোলের একে অপরকে ধাওয়াধাইয়ের মধ্যে তখন আমরা বিশেষ করে বিশেষ কাকে কাকে ডাকতে হবে এইভাবে মাইক থ্রো করতে পারিনি। আনফরচুনেটলি মনীষা আমাদের নামে খামাখা এরকম একটা ব্লেম দিচ্ছে, এটা আমাদের দোষ না, এটা সিচুয়েশন এরকম করে হয়ে গেছে। কিন্তু আমি দোষটা দেব মনীষাকে, যে আপনি উঠে আসলেন কেন, প্রথমত আপনি উঠে আসলেন কেন, দ্বিতীয়ত আপনি যখন জানেন চরমোনাই পীর ওখানে একজন আছেন, একজন ক্যান্ডিডেট আছেন, আপনি এটাও জানেন যে চরমোনাই ক্যান্ডিডেট যেই থাকুক বা জামাতের ক্যান্ডিডেট থাকুক আপনার পাশে এসে বসতে অস্বীকৃতি জানাবে, আপনার অপমান বোধ হতে পারে, আপনি কেন সেই অনুষ্ঠানে যেতে রাজি হলেন? আর যখন রাজি হলেন তখন আপনি বসে থাকবেন, সে চলে যাবে উঠে, সো হোয়াট? আপনি বসে থাকবেন, আপনি সুস্পেদ বলে দেবেন যে আমাকে দেখে যদি কারোর বসতে ইচ্ছা না করে সে চলে যেতে পারে, আমি এখানে বসে থাকবো। আপনি তো সেই গার্ডসটুকু রাখতে পারেন নাই। আপনি সেই গার্ডসটুকু রাখতে না পেরে আপনি পরের দিন এসে সেই ফেসবুকে আপনি লাইভ করছেন কান্নাকাটি করে। জি সুমি খান, এই মনীষা চক্রবর্তীর মতো যে নারীরা, যাদেরকে আমরা সমাজে অন্তত আপাতত চোখে একটু প্রগতিশীল মনে করি, যারা একটু ধরেন একটু বাম পড়েছে, একটু মানে একটু মার্কস পড়েছে, একটু লেলেন পড়েছে, হ্যাঁ, দুটো ধর্ম নিরপেক্ষতার কথা বলে, বুঝতেই পারছেন আমি কাদের কথা মেন করছি। তো এই নারীরা, তারা কি ভেবেছিল তাদেরকে এই মোল্লার দল খুব সুন্দর করে তাদেরকে স্বাগত জানিয়ে বলবে আচ্ছা পাশে বসুন, হ্যাঁ, আপনার পোশাকের স্বাধীনতা, আপনার মতামত, আপনার স্বাধীনতা, তাই না, যেমনটি আমাদের আছে। তো এই নারীরা কি ভেবেছিল তাদেরকে এমন করে স্বাগত জানাবে? 1 নম্বর প্রশ্ন। আপনার কাছে আরো একটি প্রশ্ন আমার আছে, সেটি হচ্ছে যে গত 18-19 মাসে মানে 5ই আগস্টের পরে আমরা তো মোটামুটি নিশ্চিত যে ছাত্রলীগ, আওয়ামী লীগ ছাড়া এই জামায়াতের এই কুচক্রীদেরকে মোকাবেলা করার মতো বাংলাদেশে আর কেউ নেই। তো যাদের আসমান কেঁপেছিল তারা কি এখন ওই প্রয়োজনীয়তা বোধ করছে, নাকি তারা ভয়ে কুকড়ে আসমান জমিন কাঁপানো ভুলে গিয়ে শুধুমাত্র এই ধর্মের তলে গিয়ে আশ্রয় নেবে? অনেক ধন্যবাদ সুলতানা। সাথে মঞ্জুর ভাই আছেন, আসাদ নূর আছেন, অত্যন্ত জনপ্রিয় এবং বিশ্লেষক শুধু নয়, তাদের যথেষ্ট, তারা বিদ্বজ্জন। আমি শ্রদ্ধার সাথে তাদেরকে, আমি প্রথমে কথা বলার সময় তাড়াহুড়াতে তাদের কথা উল্লেখ করতে পারিনি বলে দুঃখিত, ক্ষমা করবেন। আর যারা দর্শক আছেন, আমি জানি অনেকে মন্তব্য করছেন এবং আপনার জনপ্রিয় শোতে অনেক বিদগ্ধ জনেরা এবং সাধারণ মানুষের মধ্যেও প্রত্যেকেই কম বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবছেন, তাদেরকে আমি সম্মান জানাই। পোশাকের স্বাধীনতা এবং লালবদর, বাম রাজনীতি, মার্কস, এঙ্গেলস, লেনিন, তাদেরকে কি ওরা ধারণ করে? নামটা উচ্চারণ করলেই হয়। চে গুয়েভারা, হাদি জিন্দাবাদ যারা করে, জেসিপিবি হাদিকে অভিনন্দন জানায়, তারা কি আদৌ মার্কস, এঙ্গেলস, লেনিনকে ধারণ করে কি? তারা কমরেড ফরহাদকেও ধারণ করে কি? কমরেড মনীষীর তো বহু পরে। এবং যাদের মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে, বীরকন্যা প্রীতিলতা থেকে শুরু করে, এই যে আত্মদান শত শত বছর থেকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মদান, পুরো পরিবার, যিনি ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, তাকে নিন্দাবন্ধ করাটাই এই মনীষাদের রাজনীতি ছিল। মার্কস, এঙ্গেলস, লেনিন অনুসরণ করলে কি রাজনীতির একটাই তত্ত্ব থাকবে, একটাই শর্ত থাকবে, শেখ হাসিনার নিন্দা বন্ধ করো আর বঙ্গবন্ধুর নিন্দা বন্ধ করো? তারা কি যে গণমুখী কাজ করেছেন, যে নারীর ক্ষমতায়নে কাজ করেছেন, সেগুলোর এতটুকু উল্লেখ না করে লাল বদর হয়ে এই রাজাকারের বাচ্চাদের, পাখি জারুজদের, যারা নারীদের গনিমতের মাল বলে গণধর্ষণ করেছে, তাদের সঙ্গে যাবে? আর পোশাকই তো থাকে না রে গায়ে ভাই, হ্যাঁ? গণধর্ষণের সময় পোশাক থাকবে?
ওকে গণধর্ষণ থেকে বাঁচবে মনীষা চক্রবর্তী? উইথ অল ডিউ রেসপেক্ট, আই নেভার থিঙ্ক দ্যাট, আমি আমার দূরতম চিন্তাতেও কল্পনা করি না মনীষার কোনোদিন এরকম বিপদ হোক। কিন্তু একটা শিশু মসজিদে গণধর্ষণের শিকার হয়ে তার কুচি কুচি করে কেটে যখন তাকে মসজিদে ফেলে রাখে, তাহলে সেই শিশুটার জায়গায় সুলতানা, আপনি, আমি, আমাদের তো সন্তান হতে পারে সেই শিশুটা। কেন মনীষা ভাবছে না সেটা? তারা 2001 থেকে 5 কি করেছিল? আমরা নিজে বাংলাদেশ মহিলা পরিষদের চট্টগ্রামের সাধারণ সম্পাদিকা নূরজাহান খানের নেতৃত্বে বাবরি মসজিদ হামলার পরে নূরজাহান খানের নেতৃত্বে আমরা যখন প্রত্যেকটা মন্দিরে গেছি চট্টগ্রামের একেবারে প্রত্যন্ত এলাকায়, এবং 2001 থেকে 5 বাঁশখালীর সাধনপুরে একজন ষাটোর্ধ্ব মহিলাকে তাকে গণধর্ষণ করেছিল ছাত্রদলের ছেলেরা। কারণ তার বাড়িতে ছেলেরা পুরুষরা পালিয়ে গিয়েছিল, কিচ্ছু নেই, তার আলমারির থেকে একটি ছাতা পেয়েছে বড় দরিদ্রতারা। তো তাহলে তাদের কাছে মনীষা তার বাম রাজনীতি, এই যে মঞ্জুর ভাই বললেন, সে রিকশার সঙ্গে যদি মার্কস এঙ্গেলস লেনিন ঝুলিয়ে মনে করে, মার্কস এঙ্গেলস নেভার নোস, তারা শ্রমজীবীর অধিকার, শোষণ মুক্ত দেশ তখনই প্রতিষ্ঠা হবে যখন বাংলাদেশের 72-এর সংবিধানটা কি ছিল, ধর্মভিত্তিক রাজনীতি যখন নিষিদ্ধ ছিল, সেটাকেই আপনারা স্মরণ করছেন। ইতিহাস বিকৃতি করেছে তো বাম রাজনীতিকরা, বারবার ইতিহাস বিকৃতি করেছে, এখনো মতিউর রহমান ইতিহাস বিকৃতি করছে। মতিউর রহমান সম্প্রতি বঙ্গবন্ধুর পত্রিকা নিষিদ্ধ, পত্রিকা সবগুলো যখন যুদ্ধ বিধ্বস্ত দেশে পত্রিকাগুলো বন্ধ হয়ে গেছে, মালিকরা চালাতে পারছে না, বঙ্গবন্ধু সকলের কর্মসংস্থানের সুযোগ করে 4টি পত্রিকা করেছিলেন। সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে অধ্যাপক খালেদ থেকে শুরু করে যারা সাংবাদিক নেতৃবৃন্দ তখন ছিলেন, তাদের সিদ্ধান্ত অনুসারে বঙ্গবন্ধু সাংবাদিকদেরকে বাঁচানোর জন্য তাদেরকে সবগুলোকে ছায়াতলে এনেছিল। তিনি তো কোনো পত্রিকা নিষিদ্ধ করেননি, পত্রিকাগুলো বন্ধ হয়ে গেছিল যুদ্ধ বিধ্বস্ত দেশে। আজকে মতিউর রহমানরা, একতা কি পত্রিকা ছিল, সেই একতার সম্পাদক থেকে 1000 কোটি টাকার মালিক হয়ে কখনো সাবের হোসেন চৌধুরীর কাঁধে ভর করে লুটপাট করেছেন, কখনো তারপরে সাবের হোসেন চৌধুরীকে পথে বসিয়ে লতিফুর রহমানের পার্টনার হয়ে গেলেন মতি মাহফুজরা। তারা যে গণমাধ্যম, সেই গণমাধ্যম আজকে মঞ্জুর ভাই যে বললেন, এই যে কখনো গরুর মাংসের ভিতরে কিছু আল্লাহর চিহ্ন পেয়ে যাওয়া, কখনো জুতোর মধ্যে, আমার মনে আছে শফিক রেহমান যায় যায় দিনে তিনি কটাক্ষ করে ব্যঙ্গ করে আলিফ বলে তিনি জুতোর একটা ছবি দিয়েছিলেন, যে জুতোতে আলিফের চিহ্ন ছিল। যারা তখন যায় যায় দিন পড়তেন, মঞ্জুর ভাইয়ের মনে থাকবে, সুলতানারও মনে থাকতে পারে, আসাদ নূরেরও মনে থাকতে পারে। এই শফিক রেহমানের ক্লাস আমি করেছিলাম, সুলতানা আপনিও করেছেন কিনা জানি না। তিনি আমাদের ক্লাসে বলেছিলেন যে তিনি তো নিজে এথিস্ট, তিনি কখনো ধর্ম মানেন না। তিনি বলেছিলেন যে আপনারা নামাজের পিছনে যত সময় নষ্ট করেন, সৌদি আরবে আমরা দূরপাল্লার যাত্রীতে বাসের ড্রাইভার নেমেছেন নামাজ বলে, আমি ভয় পেয়ে গেছিলাম বাংলাদেশের মতো হবে বলে। কিন্তু শফিক রেহমান বললেন আমাদের সেই ড্রাইভার সকলকে বসিয়ে রেখে বাস দাঁড়িয়ে নামলেন, 2 থেকে 3 মিনিট তিনি দাঁড়িয়ে নামাজটা করে সাথে সাথে উঠে গেছেন, কারণ যাত্রীদের হয়রানি করবেন না। আর বাংলাদেশে 75 সালের পর থেকে কি হচ্ছে, বাসের যাত্রীদের কান ঝালাপালা করে দেয় ওয়াজ শোনাতে শোনাতে। কেন ভাই, পাবলিক বাসে আপনার শুনতে ইচ্ছা করছে, আপনি হেডফোনে শোনেন না কেন? এতগুলো হিন্দু যাত্রী আছে, অন্য ধর্মাবলম্বী আছে, বা মুসলিম ধর্মাবলম্বীও যারা, এই লড়াই আমি প্রতিটি পাবলিক ট্রান্সপোর্টে আমার করতে হয়েছে। কেননা আমি কি শুনবো, আমি কি ওয়াজ শুনবো, না আমি গীতা শুনবো, না বেদ পুরাণ শুনবো, সেটা আমার স্বাধীনতা। এই স্বাধীনতাটাও যে দেশে মানতে দেয়নি, সেই দেশে আজকে পরিকল্পিতভাবে এই যে হচ্ছে গিয়ে নাফরমান বান্দাগুলো, হ্যাঁ কুফরি বান্দাগুলো, কুফরি তো ওরা, আজকে আপনি কি কি জানি ইহুদি নাসারা, আজকে ইহুদি নাসারা মার্কিন যুক্তরাষ্ট্র না, যাদের সঙ্গে আপনি হ্যান্ডশেক করছেন, শফিকুর রহমান সাহেব, হ্যাঁ এই বদ হুজুর মিথ্যুক, যে এই যে আপনারা মিথ্যার বাণী দিয়ে দিয়ে মানুষকে আপনারা সারাক্ষণ ধর্মান্ধতার বেসাতি করে, কই আপনি তো আলিশান, আপনার তো সম্পদের পর সম্পদের পাহাড় গণেছেন। সেই 2001 সালে, একটা লাইন বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপাতত, কারণ সেই 2008 সালে সিলেটের 204টা আপনার
ডেভেলপার কোম্পানি ছিল, প্রমোটার, তার মধ্যে 198টা ছিল জামাতের। কই তখন তাদের ধর্ম যায় না সম্পদের লুটপাট, খ্রিস্টানদের নিশ্চিহ্ন করা, এথনিক ক্লিনজিং করা? মনীষার মনে থাকে না? মনীষা যদি কোরবানের মাংসই বিলি করবে, আপনি তাহলে মা কালীর নামে বলি যারা হচ্ছে গিয়ে মনসা পূজা দেয় তাদেরকেও আপনি তো সর্বধর্ম সমন্বয় করার কথা। আপনি যদি সকল ধর্মকে সম্মান না করেন তাহলে তো কমিউনিজমই থাকে না। মনীষার এই হঠকারিতা তাকে ডোবাচ্ছে শুধু না, সাধারণ নারীদেরকেও অবমাননার শিকার করছে। আর হচ্ছে এই যে নারী নেতৃত্ব হারাম বলে, আপনার মনে আছে খালেদা জিয়া সোফার উপর পা তুলে বসতেন আর ওনার পায়ের কাছে নিজামী আর মুজাহিদ বসে থাকতো? সেই ছবিটাই প্রচার করুন এখন, জামাত কি বলে। ধন্যবাদ। না সেই তারা তো শুধুমাত্র খালেদা জিয়াকে মানে, আর কাউকে মানে না আর কি। মানেনি খালেদা জিয়াকে, কখনো মানেনি, সেটা দেখানোর জন্য। সুমিতা বললেন যে বাসে ওয়াজ চালানো তো বাংলাদেশিদের জীবন থেকে কিন্তু শুক্রবার দিনটি কেড়ে নেওয়া হয়েছে। একেবারে শুক্রবার জুম্মার দিনে রাস্তাঘাট সব বন্ধ করে নামাজ পড়ে, এটা কি ধরনের কথা? তার সঙ্গে যে হামলা করে, আপনি ভুলে যাবেন না যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে যারা অমুসলিম ছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা করা হয়েছে। পাড়ার মসজিদগুলো থেকে মাইকে চিৎকার চেঁচামেচি করে মানুষের বাড়ি গিয়ে হামলা করেছে। কেবল তো রাস্তা দখল নয়, যারা সংখ্যালঘু তাদের বাড়ি বাড়ি হামলা করা বহু আগে থেকে শুরু হয়েছে। এটা তো শুক্রবার মানে যে ভয়ঙ্কর ছিল। আপনার বাইতুল মোকাররম থেকে একেবারে দলে দলে, মঞ্জুর ভাইয়ের মনে থাকবে আসাদ নূর কেন দেশ ছাড়তে হয়েছিল? আসাদ নূরকে এবার জিজ্ঞেস করেন আপনি। জি জি, বুঝতে পেরেছি। আসাদ নূর এখন তো যেই প্রশ্নটি সুমি খানকে করেছিলাম, যে এখন তো পরিষ্কার যে আওয়ামী লীগ ছাত্রলীগ ছাড়া এদেরকে মোকাবেলা করার মতো দেশে কেউ নেই, তাই না? তো এরকম একটা অবস্থায় তাদেরকে কিন্তু আবার নির্বাচনের বাইরে রাখা হয়েছে, তাই না? তো কিন্তু এই যে যারা লাল বদর যাদেরকে আপনারা বলেন, কিংবা ওই তথাকথিত প্রগতিশীল কিংবা ওই যে বামাতি বলে খ্যাত যারা, তারা নাকি এখনো জামাতকে ঠেকানোর স্বপ্ন দেখছে। তারা কেমন করে, কোন শক্তিতে জামায়াতকে ঠেকাবে বলে আপনার মনে হয়? আমার মনে হয় এটা এক ধরনের মানে আত্মতৃপ্তি তাদের পক্ষ থেকে। আমরা লায়কা বশিরের ঘটনাটা জানি, তিনি তার কলিগ সহ চাকরিচ্যুত হয়েছেন। প্রখ্যাত লালবদর শিক্ষক নেটওয়ার্কের একজন সক্রিয় সদস্য। তো তারপর তাদের সহকর্মীরা দেখলাম আর্তনাদ করছে, যেই জুলাইয়ের জন্য আমরা এত কিছু করলাম, আমাদের এখন গোলাপ ফুল গাছে কাঁঠাল হয় এটা আমার জানা নেই। আর যদি আপনি এই যে জামাতে ইসলামের মডারেট কথাবার্তা যে বলেন, আপনি 10টা ছাগল একসাথে দড়ি দিয়ে নিয়ে যান আর সামনে যদি কাঁঠাল পাতা পায়, আপনি কেমনে তারে থামাবেন? 10টা ছাগল আপনি নিয়ে যাচ্ছেন কাঁঠাল গাছের নিচ দিয়ে, সে কাঁঠাল পাতা মুখ দেবেই। জামাত ইসলামের নেতাকর্মী এরা হচ্ছে বর্বর, এরা অসভ্য, এরা দেশদ্রোহী, এরা প্রচণ্ড নারী বিদ্বেষী, এবং তারা তাদের কার্যক্রম আমাদের ফুটে তুলবেই। শফিক কি বলল এতে কিছু যায় আসে না। দেখেন, সুমি খান আপা উনি চমৎকার কয়েকটা পয়েন্ট আউট করেছেন। এখানে একটু বলা উচিত, ইহুদিদের ব্যাংকিং ব্যবস্থা আজকে ইসলামী ব্যাংক, তারা সুদের কারবারি করছে। আমাদের আজকের ইউনুস নবী, যিনি কিনা প্রখ্যাত একজন সুদখোর, এবং তার সুদের যে মাত্রা গ্রামীণ ব্যাংকের, এটা কে না জানে। এই বাংলাদেশের সকল মোল্লা এই ইউনুসকে সুদখোর গালাগালি করেছে, তারা কিন্তু এখন তাকে নবী বলছে। এরা হচ্ছে সেই শ্রেণী। এবং আরেকটু খেয়াল করলে দেখেন, এরা ইসরায়েলের বিরুদ্ধে প্রটেস্ট করে ফেসবুকে বলে কোকাকোলা বয়কট, ফেসবুকে লিখছে। ফেসবুক মার্ক জাকারবার্গ একজন ইহুদি। তো এরা প্রত্যেকটা জায়গায় এরা হিপোক্রেট, এবং এদের ভাষা, এই যে বললাম এরা ভাষার বিরুদ্ধে। তথাকথিত বিপ্লবের পর তারা কি বললো যে নয়া বন্দোবস্ত, আর কত কত শব্দ নিয়ে এসছে যে শব্দগুলোর সাথে আমরা পরিচিত না। আমাদের বাংলা ভান্ডারে ভাষায় সমৃদ্ধ। আমরা তো পাকিস্তান না যে আমরা উর্দু লিখছি আরবি হরফে, আমাদের নিজস্ব বর্ণমালা আছে। তো তোরে এই বন্দোবস্ত করতে হবে কেন? তো এটার কারণ হচ্ছে যে তারা ওই যে আত্মগ্লানিতে ভোগে। ধরেন, সে ভেবেছিল সে প্রিন্সেস ডায়নার পেটে জন্মাবে, এখন দেখছে যে সে রহিমার পেটে জন্মেছে। মানে তার এক্সপেকটেশন হচ্ছে সে দেখতে পাকিস্তানিদের মতো হবে, কিন্তু সে দেখছে যে আমি তো আয়নার সামনে গেলে, আমি তো, আমার বাবারা বলেছে আমি কালো, আমি বেটে, তাই তো তার নিজের ভালো লাগে না। তাই বিভিন্ন এই জিনিসগুলো আমদানি করে, এবং তাদের এই যে ধর্মকেন্দ্রিক যে ব্যবসা, এই ব্যবসায়ীরা যে মানুষকে কিভাবে বোকা বানায়। এবং আমার দুঃখজনকভাবে হলো সত্য যে আমাদের দেশের মানুষের সুশিক্ষার খুবই অভাব, মানুষ মুনাফিক চেনে না। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো কালই ধার্মিক না, উনি প্রত্যেকদিন ডিনারে উনি ওয়াইন খান, অবশ্য ভালো ওয়াইন খাওয়া ডিনারে, উনি কোনো কালই ধার্মিক ছিলেন না।
এবং ওনার ক্যাবিনেটে যারা, আপনারা এই শফিক রেহমানের কথা তুলেছেন, আপনি ফরাদ মজারের দিকে তাকান, আপনি শিক্ষক নেটওয়ার্কের সকল শিক্ষকদের দিকে তাকান, আলী রিয়াজের দিকে তাকান, আপনি এই রোজার রহমান থেকে শুরু করে ইউনুসের, আপনি সেই সামিনা লুৎফার দিকে তাকাবেন, আপনি ইয়ের দিকে তাকাবেন, রেজওয়ানা হাসান, এরা কেউ ধার্মিক না। এবং ব্যক্তিগত পর্যায়ে আসিম নজরুল নবীকে যে কি পরিমাণ গালাগালি করে, এগুলো তো আমার ব্যক্তিগত পর্যায়ে দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। তো এই মানুষগুলো এখন দেশ চালাচ্ছে এবং তাদেরকে কেউ কাউকে নবী, কাউকে খলিফা, কাউকে সাহাবি, এবং জামাত ইসলাম তাদের প্রশংসা পঞ্চমুখ। এবং এই ব্যক্তিরাই কিন্তু দেখেন নারী বিষয়ক সমাবেশ করে, ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনুস। তার ওই ছবির ভিতরে ফ্রেমে কোথাও কোনো নারী নাই। আমি কোথাও কোথাও জুম করে করে খুঁজে একজন নারী না পুরুষ তাও বুঝতে পারি না। আসাদ নূর, স্বয়ং আমেরিকাই তো নাকি জামাতকে ক্ষমতায় আনতে চায়, আর তাদের প্রতিনিধিত্ব এরাই, তো অসুবিধাটা কি? না, এখন এখানে একটা বিষয় আপনি খেয়াল করবেন, ইসরায়েল ইস্যুতে আমেরিকাকে এরা গালাগালি করে, আবার বাংলাদেশের সরকার পতনের ক্ষেত্রে আমেরিকা খুব ভালো। এই মাঝখানে দেখেন ইরান নিয়ে খুব কনফিউজ হয়ে গেছে, পারছে না ইরানি শাসন, এই যে মোল্লা খামিনি ওর প্রশংসা করতে, কারণ খামিনির প্রশংসা করলে আবার শেখ হাসিনার, মানে ওরা তো বোঝায় যে আচ্ছা দমন করাটা ঠিক না। খামিনি দমন করলে মনে মনে ওদের ঘরোয়া আলোচনায় বলে খামিনি খুব ভালো কাজ করেছে, দেশদ্রোহীদের একদম ভালো করে 30,000 মানুষ মেরে ফেলছে, এটা তারা উৎসব করে। এখানে আবার তারা তাদের লিস্ট দিয়ে 500-র উপরে উঠতে পারে না। অনেক জুলাই জঙ্গি ফিরে আসে, নিহত শহীদ ফিরে আসে, তো ফিরে আসে হাদিকে তারা মারে, তারাই বলে যে সামনের কাতারে। আপনি দেখবেন বাংলাদেশের ইতিহাসে, আমি তো মাত্র 34 বছর আমার বয়স, আমি কি দেখেছি, যতটুকু পড়েছি, এরকম ভয়াবহ পরিস্থিতি এবং এত নির্লজ্জ আমি কোনোদিন দেখি না। আমি অনেক মুক্তিযোদ্ধাদের কাছ থেকে শুনেছি যে জামাত ইসলাম কথায় কথায় মিথ্যা কথা বলে, যত বেশি পান চেবায় তার চেয়ে বেশি মিথ্যা বলে, পান চিবাতে চিবাতে প্র্যাকটিস করে যে মিথ্যাটা কি বলবো। আমরা বাস্তবে তাই দেখলাম যে এরা কত বড় মুনাফিক আর কত বড় প্রতারক, এবং সবার সামনে প্রতারণা করে যাচ্ছে। একটা আশার বাণী আছে, আমি মনে করি তারা যা কিছু করছে সব কিছু লিপিবদ্ধ হচ্ছে ডিজিটাল মাধ্যমগুলোতে। দেখে জামাত ইসলামের নেতা যে কেরু বৈধতা দিয়েছে, এটা কিন্তু পত্রিকায় অত বড় করে আসে নাই, খুব ছোট করে, কিন্তু সেই ক্লিপটা শুনলে বুঝতে পারবেন সে কোনো ধানাই বানাই ছাড়াই বলেছে যে সে এই মদের প্রোডাকশন বৃদ্ধি করবে, এই কোম্পানিটাকে নাকি সে জাগ্রত করবে। মানে এর আগে মনে হচ্ছে যে মানে এই কেরুয়ান কোম্পানি আখের রস নিজেই মেশিন খেয়ে খেয়ে এতদিন সার্ভাইভ করছিল, মানে নদীতে ডুবে যাওয়ার মতো করে। তাদের এই যে উদ্দেশ্যগুলো দেখে সে আমেরিকাকে দেখাচ্ছে আমরা কিন্তু মদ ব্যান করবো না, বরং মদের কি করব, অবাধ মদ যেন সব জায়গায় মদ ছড়াতে পারে। আবার তারা হয়তো বলবে যে আমরা আসলে নারী স্বাধীনতা এগুলো তো প্রকাশ্যে বলতে পারি না, আমরা অনেকগুলো এমপি বানাবো, এখন পারি না, এখন আমাদের নারী নাই, হঠাৎ করে কাকে বসাবো। কিন্তু তাদের কিন্তু নারী নেত্রী আছে। আপনি যারা টারা থেকে শুরু করে যতগুলোকে দেখেন এনসিবির, এরা সবাই কিন্তু জামাত দ্বারা, অবশ্য তারা তখন প্রকাশ্যেই জামাত, আর নতুন করে কিছু বলার নাই। আপনারা নাসিরউদ্দিন পাটোয়ারির দেখলেন বংশশুদ্ধ জামাত, এরা বিভিন্ন ব্যানারে আসে গুপ্ত। তাদেরকে বুঝতে হলে আসলে আওয়ামী লীগের দরকার। ওই দিন দেখলাম, পরশুদিন একটা ভিডিও, ছাত্রদলের ওই কোরআন বিক্রি করতে গেছিল, মানুষকে শপথ করছিল, তো ওকে ধরে বিশেষ জায়গায় একটা কোষে লাথি মেরেছে। লাথি মারার পরে আব্বা আমি আর কি জীবনে এই কাজ করবো না, মানে সে খুব, মানে এসে যে মুগুর ছাড়া এরা বোঝে না। এবং এটা সুখ আওয়ামী লীগ ছাত্রলীগ এরা এদের হারে হারে চেনে, কিন্তু কেন এই জুলাইয়ের সময় তাদেরকে চিনতে পারলো না বা বিভ্রান্ত হলো, বা তাদেরকে আওয়ামী লীগের নেতারাই সারাক্ষণ জুজুর ভয় দেখে বিভ্রান্ত করলো। সত্যিকার অর্থে যখন জামাত শিবির আসলো আমরা তাদেরকে চিনলাম না, বরং শেখ হাসিনা বলেছেন তাকে আমরা অবিশ্বাস করেছি। এই ব্যর্থতা তাদেরই, কিন্তু আবার তারাই এই দেশটাকে উদ্ধার করতে পারবে, এটাই সত্য, আর কোনো বিকল্প নাই।